আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মল্লিক ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাটাফোর সম্পর্কে জানব। ম্যাটাফোর সিমিলির মতো এক ধরনের কম্প্যারিজন, বাট সিমিলিতে যেভাবে আমরা অ্যাজ লাইক ব্যবহার করে আমরা একটা বিষয়কে আর একটা বিষয়ের সঙ্গে কম্পেয়ার বা তুলনা করি, ম্যাটাফোরে ঠিক একটু ভিন্ন রকম। এখানে ম্যাটাফোরে কম্প্যারিজনের ক্ষেত্রে অ্যাজ, লাইক, সি, অ্যাজ ইফ এই শব্দগুলো ব্যবহার করা হয় না। তো প্রথমে আমরা জেনে নেব ম্যাটাফোরের ডেফিনেশনটা। ম্যাটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইজ ইমপ্লাইড, নট ক্লিয়ারলি স্টেটেড। এখানে একটা ব্যাপার আমাদেরকে বোঝা দরকার, সেটা হচ্ছে নট ক্লিয়ারলি স্টেটেড, মানে যেটা একদম পরিষ্কারভাবে বলা থাকে না যে এটাকে কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। মেটাফোর বিভিন্ন প্রকার হতে পারে, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। A metaphor may take the form of a noun, নাউনের রূপ নিতে পারে। A verb, ভার্বের রূপ নিতে পারে। An adjective, অ্যাডজেক্টিভের রূপ নিতে পারে। তো যেমন প্রথমে আমরা দেখব, নাউনের রূপগুলো দেখব। হি ইজ অনলি দ্য হোপ অফ হিজ ফ্যামিলি। এখানে দেখতে পাচ্ছেন হি, তাকে তুলনা করা হচ্ছে হোপ এর সঙ্গে। তো এখানে একটা ব্যাপার মনে রাখা দরকার, হোপ শব্দটার মানে হচ্ছে আশা বা প্রত্যাশা। তো তাকে কেন আশা বা প্রত্যাশা বলা হচ্ছে পরিবারের? এর মানে হচ্ছে সে হয়তো পরিবারের দায় দায়িত্ব পালন করবে, পরিবারের সদস্যদের ভরণ পোষণের ব্যবস্থা করা হবে। তো দ্যাটস এখানে বলা হচ্ছে হি ইজ দি অনলি হোপ অফ হিজ ফ্যামিলি। দেন আমরা দেখব পরবর্তী উদাহরণটা, রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ অয়েল জাস্টিস। তো রিভেন্সকে জাস্টিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, ন্যায় বিচারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এখানে একটা কথা বলা আছে, ওয়াইল জাস্টিস। তো জাস্টিস শব্দটা এক ধরনের সুন্দর শব্দ, বাট যখন সেটা রিভেঞ্জ হবে তখন আসলে সেটা বন্য বা হিংস্র হয়ে যাবে। শি ইজ আ ফেন অফ এ স্টেগনেন্ট ওয়াটার। তাকে আসলে ফেন বা জলাশয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে হচ্ছে স্থির পানির জলাশয়। ওকে। তো এখানে আসলে স্টেগনেন্ট ওয়াটার বলতে আমরা কি বলি? যে জমে থাকা পানি, যেখানে কারেন্ট থাকবে না, যেখানে স্রোত থাকবে না। তো তাকে আসলে এরকম স্থির পানির জলাশয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্যাট মিন্স তার মধ্যে হয়তো স্থিরতা আছে, তার মধ্যে অনেক ধরনের, কি বলতে পারি, যেমন জলাশয়ের মধ্যে অনেক ধরনের আহ জীবজন্তু, আই মিন গাছপালা জন্মে, ঠিক তেমনই ইউনো ভার্ভ হিসাবে যে শব্দগুলো ম্যাটাফোর হিসাবে হয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটা ম্যাটাফোর হিসাবে ভার্বেরও ব্যবহার হয়ে থাকে। যেমন দেখুন, হি ফেইল টু ব্রিডল হিজ প্যাশন। এখানে দেখেন, ব্রিডল শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার গাড়ি থামানো বা ঘোড়াকে থামানো। তো এখানে প্যাশনকে ব্রিডল বলতে, প্যাশনের তো আসলে লাগাম থাকে না, এখানে আসলে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে বোঝানো হচ্ছে যে সে তার প্যাশন বা তার মধ্যে যে, প্যাশন বলতে আকাঙ্ক্ষাকে বোঝানো হয়, আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল। ঠিক একইভাবে দ্য ওয়েভস থান্ডার্ড, ইউনো থান্ডার থান্ডার এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তো ওয়েভ কখনোই আসলে বজ্রপাত সৃষ্টি করে না, এখানে আসলে বোঝানো হচ্ছে বজ্রপাতে যেমন বিকট আওয়াজ হয়, ঠিক একইভাবে ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ছিল ঠিক একই রকম আওয়াজ হচ্ছিল। দেন আমরা দেখতে পাচ্ছি, আই ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। এখানে বোঝানো হচ্ছে, এটার অর্থ যদি আমরা বলি, অর্থ দ্বারা বোঝানো হচ্ছে আমি আমার সঙ্গীদের সঙ্গে যুদ্ধের আনন্দ পান করেছিলাম। তো আনন্দ কখনো পান করা হয় না, এখানে ড্রাঙ্ক শব্দটা বেসিকলি উপভোগ বা এনজয় করাকে বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে অ্যাজেক্টিভও আপনার ম্যাটাফোর হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দেখেন, ডেড সাইলেন্স।
এখানে ডেড বলতে মৃত বোঝানো হচ্ছে। তো সাইলেন্স মানে স্তব্ধতা, কখনো মৃত হয় না। তো মৃত বলতে এখানে বোঝানো হচ্ছে খুব মৃত মানুষ যেমন স্তব্ধ থাকে, তার মধ্যে নিষ্প্রাণ থাকে। তো এখানে আসলে ঠিক নিষ্প্রাণ মনে হচ্ছিল। আর ডেড সাইলেন্স প্রিভেইলড দেয়ার। নেক্সট উদাহরণ বলা হচ্ছে হি মিসড আ গোল্ডেন অপরচুনিটি। এখানে গোল্ডেন বলতে আসলে কোনো সোনালী কালারকে বোঝানো হচ্ছে না, সে অনেক বেশি সুযোগ মিস করেছে এরকম বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে লেইম এক্সকিউজ, লেইম শব্দের অর্থ হচ্ছে খোড়া। হিজ লেইম এক্সকিউজ উইল মুভ নান। তো এখানে খোড়া বলতে কি, অহেতুক বোঝানো হচ্ছে। এখানে আসলে খোড়া বলতে খোড়া না বুঝিয়ে অহেতুক বোঝানো হচ্ছে। তো আরো আমরা কয়েকটা উদাহরণ আমরা দেখে নিব। উম, যেমনটা দেখতে পাচ্ছেন, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। তো আসলে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো এখানে শিপ বলতে, শিপ তো আমরা জানি আই মিন সমুদ্র বা নদী বা জলাশয়ে চলবে, বাট এখানে মরুভূমিতে শিপ। তো এখানে শিপকে বেসিকলি ম্যাটাফর হিসেবে দেখা হচ্ছে। শিপকে হচ্ছে এক ধরনের ক্যারেজ, বা যেটাতে আসলে আমরা জিনিসপত্র মানুষজনকে বহন করবো সেটা বোঝানো হচ্ছে। যানবাহনের সঙ্গে তুলনা করা হচ্ছে বেসিকলি। all the words are stage and all the men and women merely players, they have their exits and their entrance। তো দেখতে পাচ্ছেন পৃথিবীকে একটা স্টেজের সঙ্গে তুলনা করা হচ্ছে, রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করা হচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিটস মানে প্রস্থান, এন্ট্রেন্স মানে হচ্ছে হোয়াট ক্যান আই সে, কারো কারো প্রবেশ। এখানে এক্সিটস দ্বারা মূলত বোঝানো হচ্ছে মৃত্যুকে, অ্যান্ড এন্ট্রেন্স দ্বারা বোঝানো হচ্ছে জন্মকে। তো পৃথিবীতে আসলে আমরা বিভিন্ন ভূমিকায় মানুষ অভিনয় করে থাকি। অভিনয় বলতে হচ্ছে মানুষের অনেক ধরনের রোল থাকে। একজন ব্যক্তি যেমন বাবা হয়, ঠিক একইভাবে কারো ভাই হয়, কারো হাজবেন্ড হয়, ঠিক একইভাবে একটি মেয়ে যেমন যেমন কারো স্ত্রী হয়, যেমন কারো বোন হয়, যেমন কারো দাদি হয়, নানি হয়, খালা হয়। তো এরকম অনেক ধরনের সম্পর্ক থাকে। তো দ্যাটস ওয়াই পৃথিবীকে একটা রঙ্গমঞ্চ বলা হচ্ছে। তো নেক্সট 3 নাম্বার এক্সাম্পলটা আমরা দেখব। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। এখানে শ্যাডোর সঙ্গে তুলনা করা হচ্ছে, আ পুয়ার প্লেয়ার। তো জীবনকে আসলে একটা শ্যাডোর সঙ্গে তুলনা করা হচ্ছে। শ্যাডো যেমন ক্ষণস্থায়ী হয়, জীবনটাও ঠিক একইভাবে ক্ষণস্থায়ী। ওকে, নেক্সট 4 নাম্বার উদাহরণ আমরা দেখব। লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম। জীবনকে আসলে একটা স্বপ্নের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো এই ধরনের আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইনডাইরেক্ট যে কম্প্যারিজন থাকে, অর্থাৎ যে কম্প্যারিজনে ক্লিয়ারলি স্টেটেড থাকে না, তাদেরকে আসলে মেটাফোর বলা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।